মশা এবং পাবলিক হেলথ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে বাংলাদেশে, এবং বিশেষ করে সিটি লেভেলে কন্ট্রোভার্সিটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের কাজের একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার, যেটা একটা ইন্টারিম টাইমে আমরা এসেছি, এই এক্সাম্পলটা আমরা তৈরি করে যেতে চাই। এবং একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, যে আমাদেরকে আপনারা প্রশ্ন করুন, আমাদেরকে জিজ্ঞেস করুন যে আমরা আসলে কতটুকু কাজ করছি, কতটুকু করতে পারছি না। আমাদেরও তো লিমিটেশন আগুলো আছে, সেগুলোও তুলে ধরে। তো সেগুলো তুলে ধরলে আমরা কিছু সংস্কার প্রস্তাব যদি আমরা এখান থেকে করে যেতে পারি ভবিষ্যতের জন্য, তাহলে হয়তো বা কিছু চেঞ্জ আসবে, আমরাও কিছু চেঞ্জ করছি। এই দুটো স্পিরিট থেকেই কিন্তু আমরা আপনাদের সাথে বসছি। এর মাঝখানে আপনাদেরকে আপডেট করতে চাই যে আমরা প্রথমে এই যখন এপ্রিলে বৃষ্টি হয়, ঠিক তার আগে আমরা একটা রাউন্ড টেবিল করি, এবং এই রাউন্ড টেবিলে আমরা এক্সপার্টদের সাথে যখন রাউন্ড টেবিল করি, ওনারা আমাদেরকে যতগুলো সাজেশন দিয়েছেন, আমরা প্রত্যেকটি সাজেশন কিন্তু আমলে নিয়েছি। এরকম না যে আমরা শুনে একটা টোকেন কাজ করেছি, তা না। এবং যার মাধ্যমে আপনারা দেখেছেন যে আমাদের এখানে কাজের ফিরিস্তি আছে, আমাদের প্রায় 50-60 ধরনের আমরা কাজ কিন্তু আমরা করছি। অ্যাওয়ারনেস বলেই সীমাবদ্ধ না, প্রতি স্পেসিফিক করেছি, ব্র্যাককে আমরা ইনভলভ করেছি, আমাদের স্টাডিগুলোকে আমরা বাড়িয়েছি, এরপরে রিসার্চগুলো আমরা করছি। একই সাথে যে প্রস্তাবটি বারবার এসছে যে ওষুধগুলো কতটুকু কাজ করে, লার্ভার কোনো জেনেটিক পরিবর্তন হচ্ছে কিনা, আমাদের ওষুধগুলো এখন এফেক্টিভ কিনা, বিটিআই নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, সেটাও কিন্তু আমরা টেস্ট করেছি। তো সুতরাং পাইলটিং করেছি। সব একটা অ্যাপ্রোচে আমরা এই মশক নিধনের কাজে সীমাবদ্ধ নাই। আমরা যত ধরনের ইনোভেটিভ অ্যাপ্রোচ আছে সেগুলোতে আমরা কাজ করছি। এগুলো করতে গিয়ে আমরা ফিল্ডে অনেকগুলো অবস্ট্রাকল পেয়েছি। এই অবস্ট্রাকলের একটি বড় অবস্ট্রাকল হচ্ছে যে যেই ক্লেমটা ডেঙ্গু নিয়ে ন্যাশনালি করা হয় ইন দ্য মিডিয়া এবং আলোচনার টেবিলে, সেটাকে আমরা আসলে একটু ক্রস চেক করেছি। চ্যালেঞ্জ বলবো না, আমরা ক্রস চেক করেছি। এবং আমরা নিজেরা, আমাদের যে সহকর্মীরা আছেন, তারা সরজমিনে ফিল্ডে গিয়ে, হসপিটালগুলোতে গিয়ে আজকে যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন সেটা করেছেন। এটা করার পেছনে দুটো কারণ যখনই ডেঙ্গু নিয়ে কথা হয়, তখন বলা হয় যে একটা মহামারী আসতেছে এবং একটা আতঙ্কের সৃষ্টি তৈরি করা হয়। সুতরাং এটা আসলে কতটা আতঙ্ক তৈরি হচ্ছে, এটা ঢাকার মানুষের জন্য আতঙ্ক কিনা, সেই বিষয়গুলো তথ্য উপাত্ত ভিত্তিক এক ধরনের ক্ল্যারিফিকেশন প্রয়োজন। তো সেই তথ্য উপাত্ত ভিত্তিক ক্ল্যারিফিকেশন যদি আমরা দেখি, তাহলে আমি আপনাদেরকে একটা ছোট্ট ডেটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক নম্বর হচ্ছে যে 2024-এ তো আপনারা জানেন যে এই অগাস্ট পর্যন্ত সরকারি অফিসগুলোর মধ্যেও, স্পেশালি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, সরকারি অফিসগুলোর মধ্যেও মানুষজন হসপিটালেও যাওয়া বন্ধ করে দিয়েছে। সুতরাং 2024-কে আমরা কোনো ধরনের ডেটার বেস লাইন ধরতে পারি না, বিকজ অফ ইনস্টেবিলিটি এবং অন্য সমস্যার কারণে। তো 2023-এর ডেটা যদি আমরা ধরি, তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা জুলাই মাসে 2023-এ রুগী ছিল ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের 6,850 জন। তো সেখানে আমাদের এবারের রুগী আমরা হয়েছে 8,444 জন রুগী, আমরা ডেঙ্গু রুগী যারা হসপিটালে ভর্তি হয়েছেন। 1,30,00,000 মানুষের শহরের স্ট্যাটিস্টিক্স বলছি, এটা কিন্তু একটা গ্রামের স্ট্যাটিস্টিক্স না। এবং সেখানে 14 জন মারা গিয়েছেন, 5 জন নর্থ সিটি কর্পোরেশন থেকে রোগী মারা গিয়েছে। এবং এই মারা যাওয়ার পেছনেও অনেক কারণ আছে। আপনারা জানেন যে প্রপার ট্রিটমেন্টটা ঠিকমতো হয়েছে কিনা, হসপিটালগুলো এক্সপার্ট কিনা, হাসপাতালের ডাক্তাররা এটা ঠিকমতো পরিচর্যা ঠিকমতো করতে পারছেন কিনা, ডেঙ্গুর চিকিৎসার একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো ফলো করা হচ্ছে কিনা। তো সুতরাং ওখানেও ওইটাও ওনারাও আমাদের সহকর্মী, সরকারি প্রতিষ্ঠান, সেখানেও আমরা অবশ্যই সহকর্মী আছে, আমরা কোনো মৃত্যু চাই না। কিন্তু একইভাবে রেসপন্সিবিলিটি কোন জায়গায় কোনটা, সেটা একটু ক্লিয়ার থাকলে তখন আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, কিংবা আমাকে রেকটিফাই করতে পারবেন যে জিনিসটা হচ্ছে। সেপ্টেম্বরের যদি আমরা দেখি, সেপ্টেম্বরে 2023-এ 73 জন রোগী মারা গিয়েছেন, এইবার 14 জন রোগী মারা গিয়েছেন। সেপ্টেম্বরের রোগী ছিল 12,604, সেখানে এই বছর আমাদের রোগী হচ্ছে 2,410 জন। আমরা যদি অক্টোবর নভেম্বর হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে পিক টাইম,
হ্যাঁ, আমরা এই জন্য কিন্তু আজকে বসা, দুটো কারণ। একটা হচ্ছে যে এটা করতে গিয়েও তো আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন পড়েছে, আমাদের একটা তৎপরতা প্রয়োজন ছিল। তো সে কারণে আমরা আরেকটু অ্যালার্ট হয়েছি, আর একটু কাজ করছি। আজকে আপনাদের সাথে কথা বলার পরে আমরা আরও চাবো যে আরেকটু কন্ট্রোলে আনার জন্য। তো এগুলো অনেকগুলো উদ্দেশ্য আছে আপনাদের সাথে বসা। অক্টোবরের ডেটা যদি আমরা 2023-এর দেখি, তাহলে আমরা দেখব যে 27 জন মারা গিয়েছেন 2023-এ। এখন পর্যন্ত আমাদের মৃত্যু 12 জন, এবং 7,940 জন রুগী 2023-এ হসপিটালাইজড হয়েছিলেন, সেখানে 3890 জন রুগী হসপিটালাইজ হয়েছেন। তো এই হচ্ছে অগাস্টের ডাটাটাও যদি আমরা বলি, 47 জন মারা গিয়েছেন 23-এ, 3 জন মারা গিয়েছেন 2025-এ, 13,917 জন রুগী 2023-এ হসপিটালাইজ হয়েছেন, আর 25-এ হসপিটালাইজ হয়েছেন 1257 জন। তো সুতরাং একদিকে হচ্ছে যে ডেটা বলে সিগনিফিকেন্টলি আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করেছি। এত মৃত্যু তারপরেও, কিংবা তারপরেও এত রোগী, অনেকে তো হসপিটালে যেতে চান না, বাসায় ট্রিটমেন্ট নেন, এগুলো তো সত্য কথা। চিকুনগুনিয়া বেড়েছে, চিকুনগুনিয়ার কোনো স্ট্যাটিস্টিক্স নাই। যদি স্ট্যাটিস্টিকটা থাকতো তাহলে আমরা এটাকে আরও আর কি কাজ করা যায় সায়েন্টিফিক্যালি, ম্যানেজমেন্টের জায়গা থেকে আমরা কি কাজগুলো করতে পারবো সেটা আমরা করতে পারতাম। একটা ডেটা দেই, আমাদের এই পুরো কাজ, এই যে মশা নিধন থেকে শুরু করে অফিসার পর্যন্ত, আমরা মাত্র 1100 কর্মী, মাত্র 1100 জন কর্মী দিয়ে আমরা এই কাজটি করি। এবং এত বড় সিটি কর্পোরেশনে আমাদের 54টা ওয়ার্ডে মশার ওষুধ ছিটার হচ্ছেন আউটসোর্সিং করে আমরা 780 জনকে নিয়েছি, এবং 270 জন আমাদের ডিএনসিসির কর্মী আছেন। এছাড়া মাস্টার রোলে 75 জন লোক নিয়ে আমরা এই কাজটি করি। এত অল্প সংখ্যক লোক দিয়ে কাজ করানো অনেক কঠিন। আমরা যখনই মন্ত্রণালয়কে এবং সরকারকে বলি আমাদের আউটসোর্সিং বাড়ানোর দরকার, এটা একটা অনেক বড় প্রসিডিওর আছে, কারণ এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে হয়ে আসে, কিন্তু ততদিনে তো আমার এখানে ডিটেরিয়েট করে। তো সুতরাং সরকারের এই পারচেজ নীতিমালা, এখন নতুন আরেকটি পিপিআর হয়েছে, পারচেজ নীতিমালার রেগুলার পারচেজের জন্য ইজ ওকে, কিন্তু সিটি কর্পোরেশনের অথবা মিনিস্ট্রি অফ হেলথ অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই ধরনের কিছু ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের। এই ডিপার্টমেন্টগুলো তো 24/7 তাকে রেডি থাকতে হয় বিভিন্ন কাজের জন্য। আর আমাদেরকে তো কারো কোনো ছুটি নাই, 24/7 কিন্তু এই সার্ভিসটা। আমরা কি এরকম যে শুক্রবার অথবা শনিবারে আমাদের বন্ধ, আমরা মশার ওষুধ ছিটাবো না? সেরকম তো সম্ভব না, তাই না? তো সুতরাং আমাদের মতো অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে এই যে সরকারের বিধিমালাতে আমার মনে হয় একটা সংস্কার করা প্রয়োজন, যে এখানে আমাদেরকে অনেক শিথিল করতে হবে এবং অনেক কুইক আমরা যেন পারচেজ করতে পারি। এরকম হয়ে গিয়ে যেতে পারে যে পিপিআর এবং অন্যান্য প্রসিডিওর মেনটেন করতে করতে গিয়ে আমাদের কি বলে ইমার্জেন্সি ওষুধের একটা সাপ্লাই আমাদের অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের, এই ধরনের ডিপার্টমেন্টের এটা একটা প্রবলেম হতে পারে। সুতরাং এগুলোর দিকেও নতুন করে নজর দিতে হবে। গ্লোবাল স্ট্যান্ডার্ড কি জানেন? পাবলিক হেলথের ক্ষেত্রে ইউএন স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 লোকের জন্য 2.3 হচ্ছে পাবলিক হেলথ এক্সপার্ট স্টাফ থাকতে হবে প্রতি 1000 লোকের জন্য, 2 জন অথবা 2.5 জন লোক। আর আমাদের হচ্ছে 11,800 জনের জন্য আমরা একটা মানুষ হচ্ছে ডিপ্লয় করা। তো স্বাভাবিকভাবেই এই ম্যানেজমেন্টটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একটা তো ডেফিনেটলি সায়েন্টিফিক্যালি আমরা বহুত ভালোভাবে ট্রায়াল দিচ্ছি, কাজ করছি, আমরা সিগনিফিকেন্টলি রোগী কমিয়েছি, কিন্তু এই কমানোটাও আসলে আমাদের ওভার বার্ডেন। আমরা এই যে কাজগুলো আমরা করছি, যদি লোক না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদের কীটতত্ত্ববিদ হচ্ছে একজন, তা উনি ডেপুটেশনে এখানে কাজ করেন, এবং ভেটেরান যিনি আছেন তিনিও ডেপুটেশন করেন, মাত্র 2 জন আমরা এবার। সুতরাং এই যে এত কথা বললাম, আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি 8 মাসে কি করছেন? 8 মাসে আমরা নতুন লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছি। এখন হয়তো শেষ দিকে আগামী মাসের মধ্যে হয়তো ওনারা জয়েন করবেন। তো সুতরাং 2 জন জয়েন করবেন এই 2 জন ডেপুটেশনে যারা আছেন তাদের জায়গায়। তো এই ধরনের একটি জনবল, লোকবল এবং ফান্ড, এই সংকটের মধ্যে থাকলে আমাদের ক্যাপাসিটি কিভাবে বাড়বে? গত 30 বছরে তো উচিত ছিল সিটি কর্পোরেশনের ক্যাপাসিটিটা বৃদ্ধি করা। তা আমাদের ক্যাপাসিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, যেই সাকসেসটা আপনারা 23-এর সাথে তুলনা করে এখন দেখছেন, আমি আশা করি যে মশক নিধন সম্পূর্ণ কন্ট্রোলের কাছাকাছি কন্ট্রোলে হলেও আমরা নিয়ে আসতে পারবো পুরো ঢাকায়। কিন্তু আমাদের লোকবল লাগবে এবং ফান্ড লাগবে। আমাদের যতটুকু লোক আছে এবং যতটুকু আমাদের রিসোর্স আছে সেটা যেন পারফেক্টলি হয়, সেজন্য আমরা
এই 7 জন মনিটর নিয়োগ করেছি বিএমটিএফ থেকে। তারা মোটরসাইকেলে ঘুরে ঘুরে এই কাজগুলো করেন এবং গত 3 মাস, এই যে 1 2 3 4 গত 4 মাসে যে ডেটা দিলাম, এই 4 মাস আগের, আমি তো গবেষণানি করেছি, 4 মাস আগের যে সিচুয়েশন ছিল তার থেকে অনেক আমরা ইমপ্রুভ করেছি। এটার কারণ হচ্ছে যে আমরা একটা মনিটরিং বডি মাঝখানে ইনভলভ করছি। এটা আমাদের এই কি বলে এই আলোচনা থেকেই কিন্তু উঠে এসেছিল যে এখান থেকে এদেরকে কীভাবে মনিটর করা লাগবে। প্রশ্নটা তো হচ্ছে যে মনিটরিংটা কীভাবে হবে। মনিটরিংটা আমরা বাড়ানোর কারণেই এখন কিছুটা হলেও এই ডেটা থেকে দেখছি যে আমরা সিগনিফিকেন্টলি এই রোগীও কমেছে এবং মানুষজনের স্বস্তি আসছে। আরও মনিটর বাড়াতে হবে। আমাদের সিটি কর্পোরেশন থেকে কাজ হচ্ছে যে আমরা সর্বোচ্চটা দিচ্ছি কিনা, দিস ইজ নাম্বার 1, মানে গিভেন আমাদের যে রিসোর্স আছে। এবং আপনি আমাদের পারফরমেন্সগুলো দেখলে, এবং আমরা তো আপনাদের দোয়ারগোড়ায় আসতেছি বারবার যে ভাই এইভাবে কাজগুলো, হ্যাঁ এই কাজগুলো আমরা করছি, আমাদের এত লিমিটেশনের পরও তো আমরা বলতেছি না যে কাজ মানে কাজ হচ্ছে না, কাজ পাচ্ছি না, তা না। আপনারা তথ্য থেকে দেখছেন যে আমরা কত সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছি, কিন্তু আমরা লোকও নিয়োগ দিচ্ছি। তো সুতরাং এটা দায়ভারের বিষয়টা যে কে রেসপন্সিবল, কে দোষী, সেটার জায়গায় না গিয়ে আমরা আরো কত এফিসিয়েন্টলি কাজ করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। সেই ক্ষেত্রে গণমাধ্যমকে বলবো যে আপনারাও এক্সপার্টদের সাথে ওপিনিয়ন নেন, আমরা আরো কত ভালোভাবে কাজ করতে পারি। লোকজন যদি আরো ট্যাক্স বাড়িয়ে দেয়, আমরা আরো অ্যালোকেশন ভালো করতে পারবো। সুতরাং আমরা সার্ভিস দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ন্যাশনাল অ্যাভারেজ দেখেন, পুরো বাংলাদেশের অ্যাভারেজ দেখেন আর আমাদের অ্যাভারেজ দেখেন, আমাদের ডেঙ্গু ইনফেকশন আমরা ন্যাশনাল অ্যাভারেজের 4 ভাগের 1 ভাগ থেকেও কম। তাহলে সুতরাং সেক্ষেত্রে তো আপনি পারফরমেন্স ইন্ডিকেটর যদি বলেন যে উই আর মাচ মোর বেটার, কিন্তু ওই ক্রেডিট তো নিয়ে আমি এখানে বসি নাই। আমরা কি ক্রেডিট এবং তৃপ্তির ঠেকুর নিয়ে এখানে বসেছি? না, আমরা বলছি যে ভাই এই কাজগুলো আমরা করেছি, আপনারা আসেন, আমরা আগামী 2 মাস পরে আবার যখন আসবেন দেখবেন যে আমরা এর থেকে কতটুকু আরেকটু কমাতে পারলাম। আমরা তো প্রতিদিন আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করছি, এটাই তো কাজ হবে। পজিটিভ কাজ কি? প্রতিদিন আমি আরেকটু ভালো করা, নগরবাসীকে আমি আরেকু স্বস্তি দিতে চেষ্টা করি, এটাই আমাদের কাজ। এবং এটা সিগনিফিকেন্টলি হচ্ছে কিনা গত 1 বছরের ডেটা আপনি সেটা দেখেন। আমাদেরকে ওনারা ব্লেম দিচ্ছে, আমরা ওনাদেরকে ব্লেম দিচ্ছি, এই কথাটা সঠিক না। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই কোনো ধরনের এই আলোচনা যান আপনারা যাবেন, কোনো সঠিক কোনো এটা ব্লেম না, বরঞ্চ তথ্যগুলোর ক্ষেত্রে যদি ট্রান্সপারেন্সি থাকে তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় ল্যাকিং আছে। এবং ম্যাক্সিমাম রোগী যারা আসছেন ওনারা হচ্ছে যে কোস্টাল এরিয়ায় জলাবদ্ধতা বেশি, সেই জায়গা থেকে আসছেন। এই জন্য কি আমি কোস্টাল এরিয়া দোষ দিয়ে বসবো, কিন্তু ওখানকার গভর্নেন্সকে দোষ দিয়ে বসবো না। ওখানে নদী খাল বন্ধ, ওয়াটার প্রবাহ নাই, বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা খুব খারাপ। এই প্রতিটা বাড়িতে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আপনাদের অফিসে যান, আপনাদের অফিসের পাশের বিল্ডিং এবং আপনার বিল্ডিং এর মাঝখানের যে জায়গা, সেখানে আপনি ময়লা পাবেন, চিপসের বাটি পাবেন, প্যাকেট পাবেন, এবং ওখানে তো মশাটা প্রোডাকশন হচ্ছে। তো মশা, যেটা আমার সহকর্মী বললেন, তো সুতরাং মশা তো আমাদের নিজেদের পোডিয়ামের মধ্যে প্রোডাকশন হয়। আমার লোকবল সাফিসিয়েন্ট লোকবল যদি অপটিমাম লেভেলেও থাকতো, আমার অ্যাক্সেসটা আপনার বাসার ভিতরে নাই, আপনার ছাদে নাই, আপনার কার্নিশে নাই, আছে অ্যাক্সেস নাই। তো সুতরাং হু ইউ ব্লেম টু? এটা তো অ্যাপ্রোচই না, রাদার অ্যাপ্রোচ হচ্ছে যে এখন আমার কি করা লাগবে, কারণ এটা জীবনের সাথে সম্পৃক্ত। এটা যদি এন্টারটেনমেন্টের সাথে সম্পৃক্ত হতো, ভাই আমি আনন্দ কম পাইছি বেশি পাইছি, আমরা তখন ডিবেটটা করতে পারতাম। কিন্তু এটা যেহেতু জীবনের সাথে সম্পৃক্ত এবং কষ্ট আমরা পাই, যে অসুস্থ হন, যে বাসায় রুগী থাকে, তারা জানেন যে এটা সাফারিংস কি, এবং এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে আমরা বলছি যে যেসব জায়গাতে আমরা ঢুকতে পারি না, আপনার বাড়ির ছাদে, আপনার 2 বাড়ির মাঝখানে, আপনার ফ্রিজের নিচে যে ময়লা পানিটা জমে থাকে, একদম সিরিয়াস বিষয়। কিচেনের ঠিক নিচে পানি জমে থাকে, সেখানে কি আমাদের অ্যাক্সেস আছে? বাট ওইটা তো হচ্ছে কি ডেঙ্গু প্রোডাকশনের একদম আইডিয়াল জায়গা। হ্যাঁ, ছাদের উপর তো বললামই। তো সুতরাং এইসব জায়গা, এবং গাড়ির গ্যারেজে গাড়ি ধোয়ার পরে পানিটা এক সাইডে গিয়ে জমে থাকে, 3 দিন জমলেই যথেষ্ট, সত্য কথা। তো সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় আরো কুইকলি সবাই যদি আমরা এটাতে না এগিয়ে আসি, আমরা দেখেন 95 কিলোমিটার খাল এক্সকাভেশন আমরা করেছি। পানিগুলা কিন্তু এখন আর আগে যেরকম ইয়াতে কি বলে পানি জমে থাকতো, কচুরি পানাগুলো জমে থাকতো, আমরা সেটা পার করেছি। তো সুতরাং এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হবে। আমার সকল লোকবল নিলেও আপনার বাড়িতে যদি আপনি পরিষ্কার না করেন, আপনি ইনফেক্টেড হলে তো আপনার পাশের বাড়িতে ইনফেক্টেড হবে। তো এটা এককভাবে আসলে মানে দোষ দেওয়ার জায়গা না, আমাদের রাদার মোর অ্যাওয়ারনেস ইজ দ্য সলিউশন।
এবং অ্যাকশনটা একদম ইন্ডিভিজুয়াল লেভেলে নিতে হবে, অ্যাকশনটা মাইক্রো লেভেলে নিলে হবে না। এগুলো হচ্ছে জুলাইয়ের আগে এই ধরনের কথা বলে বলে তো অনেকে আপনার বড় বড় ইন্টেলেকচুয়াল হয়েছেন, সিভিল সোসাইটির প্রতিনিধি হয়েছে। জুলাইয়ের পরে আমরা আপনার 60 ফিট মিরপুর, এই যে মিরপুরের যে 60 ফিট রাস্তা 17 বছর আটকানো ছিল, আমরা 3 দিনের মধ্যে সলভ করছি। 6টা ডিপার্টমেন্ট, 6টা মন্ত্রণালয় মিলে 3 দিন, অনলি 3 ডেজ ঢাকা শহরের উত্তরের অনেক ক্রাইসিস আমরা সলভ করেছি এক টেবিলে বসে। সুতরাং কোঅর্ডিনেশনের অভাব এটা জুলাইয়ের আগের কথা। জুলাইয়ের পরে কোঅর্ডিনেশনের অভাব আমরা কোথাও দেখি নাই। যারা বলেন তার ফিল্ড সম্বন্ধে ধারণা নাই, সরকার কিভাবে চলে সে সম্বন্ধে ধারণা নেই।